বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া এবং আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ডক্টর নিয়াজউদ্দিন, তফসিল ঘোষণা হচ্ছে নির্বাচন কমিশনের একদম সর্বশেষ প্রস্তুতি এবং তারপরে নির্বাচন ট্রেন আসলে আনুষ্ঠানিকভাবে চলতে শুরু করে সবগুলো রাজনৈতিক দলকে এনগেজ করে। সেই জায়গায় আসলে কি দেখছেন? নির্বাচন যে জল্পনা কল্পনা বা নির্বাচন নিয়ে নানান ধরনের মন্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি, সেটার অবসান ঘটতে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠানের তারিখের একটি আইনি ঘোষণা, যার মাধ্যমে নির্বাচন শুরুর যে কার্যক্রম এবং শেষ পর্যন্ত যে ধাপগুলো সেগুলো সম্পর্কে একটা সুন্দরভাবে বিস্তারিতভাবে সেখানে বর্ণনা করা থাকে। প্রার্থিতা মনোনয়নের ফর্ম নেওয়া থেকে শুরু করে মনোনয়নপত্র জমা প্রদান, তারপরে যাচাই বাছাই পরবর্তীতে সেখানে কারো যদি মনোনয়নপত্র বাতিল হয়, সে বাতিলের যে প্রক্রিয়া, সেখানে আপিল করার সুযোগ থাকে, সেই আপিলের জবাব দেওয়া, সেখানে তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটাকে রিভিউ করা হয়, রিভিউর মাধ্যমে সেই সিদ্ধান্ত প্রণয়ন করা হয়। এই যে পুরো ধাপগুলো এবং পরবর্তীতে যে ক্যাম্পেইন করা এবং ক্যাম্পেইন করার জন্য যে সময়কাল, সেখানে নানান রকম আচরণবিধি, সেটা থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে যায় যারা নির্বাচনে অংশগ্রহণকারী, যারা স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক দলগুলো আছে, তাদের এটার মাধ্যমে তারা জেনে যায় কখন কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা নির্বাচন নিয়ে একটা পুরো জাতির মধ্যে একটা জল্পনা কল্পনা বিরাজ করছে। বিশেষ করে এই যে গত বেশ ১.৫ দশক ধরে নির্বাচনহীনতার যে সংস্কৃতি আমরা দেখে আসছি, ভোট দিতে না পারার যে তীব্র আক্ষেপ, মানুষের ভোটাধিকার দীর্ঘদিন ধরে তারা দিতে পারছে না, সেই জায়গা থেকে এই নির্বাচনটা তো একটা কাঙ্ক্ষিত নির্বাচন এবং ৫ই অগাস্ট পরবর্তী বাংলাদেশে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা তাদের রয়েছে এবং মানুষ যে স্বপ্ন দেখছে, সেটা পূরণের জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই নির্বাচনী তফসিল ঘোষণার মধ্যে দিয়ে এটার একটা আনুষ্ঠানিক যাত্রা হবে এবং এটা আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি এই নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বেশ সময়কাল ধরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নানানভাবে আশ্বস্ত করা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নানান রকম মত বিরোধ বা তাদের যে মতানৈক্য, সেগুলোর মধ্যে অনেকগুলো ধাপ পেরিয়ে এখন নির্বাচনের যে তারিখ, সে জায়গায় একটা সবার মধ্যে একটা নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটা পুরো জাতি প্রতীক্ষায় আছে এবং রাজনৈতিক দলগুলো সেই প্রস্তুতির মধ্যে আছে। এবং এটা আমি মনে করি যে এটা একটা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের যে যাত্রা আবার নতুন করে করতে যাচ্ছে, সেটার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক বিবেচিত হবে। ডক্টর মোহাম্মদ জকরিয়া, আপনি কি দেখছেন, কিভাবে দেখছেন? সরকার বারবার থেকে, সরকারের একদম শীর্ষ পর্যায় থেকে ঘোষণা করা হয়েছে, সরকারের উপদেষ্টারা বারবার বলছেন, সব জায়গা থেকেই বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু তারপরেও এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা আমরা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। সেই জায়গা থেকে এই যে নির্বাচন কমিশনের যে একটা আইনি পদক্ষেপ এবং তারিখ ঘোষণা সহ তফসিল ঘোষণা, এইটা নির্বাচনের একেবারে কি বলবো, মানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফেলা, সেই জায়গা থেকে আসলে কি দেখেন আপনি? সংশয় শঙ্কা সবকিছু ছাপিয়ে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়লাম কিনা? ধন্যবাদ। যে কোনো নির্বাচনের তফসিল হলো নির্বাচনী প্রক্রিয়ার প্রাথমিক পদক্ষেপ। এর আগে থেকেই কিন্তু পূর্ব প্রক্রিয়া শুরু হয়, কিন্তু তফসিল ঘোষণা করেই নির্বাচনের কার্যক্রমগুলা মানে একদম ফর্মালি সবকিছু যারা স্টেক হোল্ডার, প্রার্থী এবং অন্য রাজনৈতিক দল, সবার জন্য একটা ফর্মাল অংশগ্রহণের সুযোগ এই তফসিল থেকেই শুরু হয়। সুতরাং এই তফসিল আসলে নির্বাচনী প্রক্রিয়ার একটা পূর্ব এই কারণেই এই তফসিল থেকেই শুরু হয় কার্যক্রম। তো নির্বাচন কমিশন আগামীকাল
এই তফসিল ঘোষণা করবেন, এটা জানানো হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মিডিয়ায় জানিয়েছেন আগামীকাল সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে। এবং এই তফসিল ঘোষণার বিষয়ে আমি দীর্ঘ 18ই অগস্ট তারিখে একটা পত্রিকায়, একটা মিডিয়ায় একটা লিখেছিলাম, সংসদ নির্বাচনের তফসিল একটি প্রস্তাবনা এবং আগামী নির্বাচন কিভাবে তফসিল কখন হতে পারে এর উপর করেই আমি একটা প্রস্তাবনা দিয়েছিলাম। সেই প্রস্তাবনা আগামীকাল মোটামুটি আমার এই প্রস্তাবনা অনুসারেই মোটামুটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে। আমি এই প্রস্তাবনায় মোটামুটি 1973 সাল থেকে এ পর্যন্ত যত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এই সবগুলো নির্বাচনেরই একটা তুলনামূলক বিশ্লেষণ করেছিলাম। এই বিশ্লেষণে যে কোনো নির্বাচনের তফসিলের প্রাথমিক যেদিন তফসিল ঘোষণা করা হবে, এবার তফসিল থেকে মনোনয়নপত্র দাখিলের যে সময়, শেষ সময় দাখিলের, এই সময়টুকু কতটুকু ব্যবধান হচ্ছে, প্লাস মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় থেকে একেবারে ভোট গ্রহণের তারিখ পর্যন্ত ওখানে একটা সময় নির্ধারণ করা থাকে। এই সময়ের ব্যবধান কোন নির্বাচনে কতদিন ছিল, এই ধরনের একটা প্রস্তাবনা আমার ছিল। যেমন 1973 সালের নির্বাচনে 58 দিন সময় পেয়েছিল সময়সূচি থেকে মনোনয়নপত্র দাখিলের। তারপরে এরপরে 1979 সালে 80 দিন সময় ছিল, এবং 1986 সালে 65 দিন ছিল, এবং 1988 সালে 45 দিন ছিল, এবং 1991 সালে 74 দিন ছিল। ঠিক একইভাবে 96 সালে 38 দিন ছিল, একইভাবে 2008 সালে 57 দিন ছিল। এভাবে মোটামুটি যেগুলো নির্বাচন আমাদের দেশে যে ফলপ্রসূ নির্বাচন বলে আমরা ধরে নিই, এই সবগুলো নির্বাচনের এই ধরনের একটা সময়সূচি করা হয়েছিল। মানে 60 থেকে 80 দিনের ভিতরে গড় যদি হিসাব করি আমরা 60 থেকে 80 দিনের এর ভিতরেই আছে। যদি আমাদের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণের তারিখ হয়, এটা কিন্তু একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য একটা সময়সূচি আমি বলবো। কারণ আগামীকাল যদি ঘোষণা করা হয় তাহলে এটা একটা গ্রহণযোগ্য সময়সূচি, এবং এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ ভালো একটা নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। জি, অধ্যাপক নিয়াজউদ্দিন, নির্বাচন কমিশনের সামনে এখন আসলে চ্যালেঞ্জ কি দেখেন? কারণ তফসিল ঘোষণার পরেই তো নির্বাচন কমিশন অনেক জায়গায় সে তার স্টিয়ারিংটা নিয়ে নেয়, প্রশাসন থেকে শুরু করে অনেক জায়গায় আসলে তার সেখানে নিয়ন্ত্রণ বলা যায়, সে ওটা নিয়ে নিতে পারবে। সেই জায়গায় আসলে কি চ্যালেঞ্জ দেখেন আপনি? সত্যিকার অর্থে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জগুলো তো সবগুলো নির্বাচন কমিশনই ফেস করে, এবং অর্থাৎ এই কালকে তারিখ ঘোষণা থেকে শুরু করে পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার চ্যালেঞ্জটা নির্বাচন কমিশনকেই মোকাবেলা করতে হয়। এবং আপনি যদি আমরা এই নির্বাচনগুলো দেখি, বিভিন্ন সময় যে নির্বাচন হয়েছে সেখানে একদম প্রার্থিতা এই যে ঘোষণা করা থেকে শুরু করে মনোনয়নপত্র দাখিলের যে সময়, যে আচরণবিধি, সেখানে কতজন প্রার্থীর সাথে অনুসারী যেতে পারবে, সেখানে কি ধরনের পরিস্থিতি থাকবে, এবং কতটুকু প্রচারণার পরিধি কতটুকু, সেটা তারপরে পোস্টার ব্যালট পোস্টারিং করার ক্ষেত্রে কি ধরনের হবে, কালারফুল হবে কিনা, এই যে জায়গাগুলো, মানে আপনি আচরণবিধিগুলোর কথা বলছেন? আমি বলছি যে এটার অবজার্ভ করার দায়িত্ব নির্বাচন কমিশনের, সেখানে লঙ্ঘন করছে কিনা। এই যে চ্যালেঞ্জগুলো যেটা আপনি বলছেন, দেখা গেল যে চ্যালেঞ্জগুলো আসে রাজনৈতিক দল যারা এটার প্রধান স্টেক হোল্ডার, তারা কতটুকু এই নির্বাচনী আচরণবিধিকে মেনে চলছে, এবং পরবর্তীতে তাদের যে আচরণ, সত্যিকার অর্থে নির্বাচন কমিশন তখন, এবং এই যে সরকারের যে মেশিনারিজ, আমাদের যে নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ার যারা ভোট নিবে, এবং এই প্রশাসন যন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই নির্বাচন কমিশন তার যে শক্তি, তার যে সামর্থ্য এবং আইনের সাপেক্ষে সেই যে প্রার্থীদের, রাজনৈতিক দলের নানান রকম বিরোধী যেসব বক্তব্য, তাদের দাবি এবং তাদের মধ্যে যে এই যে বিরোধ, সেগুলো মীমাংসা এবং আইনি কাঠামোর মধ্যে থেকে স্বচ্ছতার মধ্যে দিয়ে ন্যায়ের ভিত্তিতে সেটাকে পালন করা সত্যিই একটা কঠিন একটা বিষয়। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব আছে। এই তারা যেহেতু একটা সুন্দর বাংলাদেশে নতুন গণতন্ত্রের যে
যাত্রা, সেটার ক্ষেত্রে তাদের সহযোগিতার জায়গাটা ইম্পর্টেন্ট। আপনি এটা আশা করেন কিনা? কারণ আমি মনে করি যে কারণ নির্বাচনে জেতাটাই তো আসলে নির্বাচন। আমরা দেখে এসেছি যে সেখানে তো প্লেয়ার তো জিততেই চাইবে, যে কোনো উপায়ে জিততে চাইবে। সেটা ঠেকিয়ে রাখা হয়তো আইনি বিভিন্ন সংস্থাগুলো সহ নির্বাচন কমিশনের কাজ, কিন্তু মানে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিলে কি তারা আসলে মানবে? সেই জন্য তো আমাদের আইন আছে, তফসিল ঘোষণার মধ্যে দিয়ে আইনগুলোকে, তারিখগুলোকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়, এবং রেফারি হিসেবে, খেলার রেফারি হিসেবে নির্বাচন কমিশন যেগুলোকে সুষ্ঠুভাবে প্রয়োগ করা তার দিক থেকে দায়িত্ব। এবং আপনারা জানেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পুরো প্রক্রিয়ার মধ্যে প্রশাসনের উপর থেকে শুরু করে পুলিশ প্রশাসন সহ যতগুলো প্রতিষ্ঠান আছে তার উপর নির্বাচন কমিশন, সেখানে তার যে জুরিসডিকশন, সে তার এটা কার্যকর করতে পারে। এখন আমরা যদি দেখি যে একটা ভালো নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনকে দায়িত্ব বা তারাই সবকিছু করবে, এখানে কিন্তু সবার দায়িত্ব আছে। বিশেষ করে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে বাংলাদেশের যে গণতন্ত্র চর্চা এবং ভোট এবং ভোটাধিকার, এই যে মানুষের যে একটা সিভিল রাইট দীর্ঘদিন ধরে প্রয়োগ করতে পারছে না, এবং আমাদের যারা এখন ফেসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন দিনের স্বপ্ন গুনছে, এই দলগুলো তারা পার্টিসিপেট করবে। তারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের জন্য সত্যিকার অর্থে একটা সুষ্ঠু নির্বাচন করা অনেক, এবং সেটা অনেক বড় বিপর্যয়। আপনি খুব রাইটলি বলেছেন ডক্টর মোহাম্মদ জকরিয়া। অনেক দিন পরে একটা ভালো নির্বাচনের আশা করছে দেশের মানুষ, এবং ভোটাররা উদ্গ্রীব হয়ে আছেন যে ভালো নির্বাচনে ভোট দেবেন, সুন্দর পরিবেশে, সুষ্ঠু পরিবেশে, নিরপেক্ষ পরিবেশে ভোট দেবেন। সেই জায়গায় আসলে নির্বাচন কমিশনের তো খুব বড় চ্যালেঞ্জ। অধ্যাপক নিয়াজউদ্দিন যেগুলো বলছেন এগুলো খুবই সত্য, কিন্তু বাস্তবতাটা আসলে কি? অনেকগুলো মানে আপনি নির্বাচন কমিশনে কাজ করেছেন, নির্বাচন কন্ডাক্ট করার অভিজ্ঞতাও আপনার আছে। সেখানে দলগুলোকে তো আসলে ঠেকিয়ে রাখা যায় না। যদিও এবার আমরা দেখেছি আরপিওতে দলকেও শাস্তি দেবার বা দলকেও দায়বদ্ধতার মধ্যে রাখার একটা প্রভিশন রাখা হয়েছে। সেই জায়গায় আসলে আপনি কি দেখেন? হ্যাঁ, কিন্তু আজকে আমি ঢাকা মহানগরীর যে এলাকায় থাকি, আজকে সকালবেলায় আমি দেখলাম মোটামুটি হয়তো নির্বাচন কমিশন থেকে এই ধরনের একটা আদেশ মনে হয় দেয়া হয়েছে। সময়সূচি ঘোষণার আগে থেকে যে সমস্ত প্রচারণা শুরু করেছিল, বিভিন্ন প্রার্থী হবে যারা বিভিন্ন দলের, রাজনৈতিক দলের, তারা এখন থেকে যে বিলবোর্ড এবং পোস্টারিং বিভিন্ন জায়গায় করেছে, সিটি কর্পোরেশন থেকে আজকে সকালবেলায় আমি দেখলাম মোটামুটি সবগুলো উৎখাত করতে, সবগুলো উপড়ে ফেলতে, এগুলো দেখলাম। নিশ্চয়ই নির্বাচন কমিশন থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেয়া হয়েছে হয়তো স্থানীয় সরকারি বিভাগকে। তো এটা বিধিনিষেধ রয়েছে, এই সমস্ত জিনিসগুলো যাতে না হয়, তারা হয়তো এই ধরনের প্রক্রিয়াতে করবে, এবং যাদের নামে পোস্টারিং, লিফলেটিং এবং ওই যে ব্যানার, বিলবোর্ড এগুলো হয়েছে, এগুলো সরিয়ে ফেলার কার্যক্রম শুরু করবে, তারাও হয়তো শুরু করবে। এবং আচরণ বিধিতে এটা একটা ভালো দিক। আমি আজকে যা দেখলাম এটা একটা ভালো দিক, ভালো উদ্যোগ। এই ধরনের কার্যক্রম চলতে থাকলে আশা করি একটা ভালো নির্বাচনই হবে। এবং নির্বাচন সবসময়, আমাদের দেশের নির্বাচন উৎসব মুখরই হয়ে থাকে। আমি গ্রামে গঞ্জেও দেখেছি যারা সকালবেলা ভোট দিতে যান, মা বোনেরা যারা ভোট দিতে যান, বা বয়স্ক পুরুষ নির্বিশেষে যারা ভোট দিতে যান, তারা ঈদের মতো মনে করে এই নির্বাচন ভোট গ্রহণের দিকটাকে। না, আপনি এটা মনে করেন কিনা? কারণ আমি যে প্রশ্নটা অধ্যাপক নিয়াজউদ্দিনকে করেছিলাম, যে মানে স্টিয়ারিং নিয়ে নেওয়াটাও তো আসলে খুব গুরুত্বপূর্ণ। স্টিয়ারিং কেউ দিতে চায় না সহজে। এখানে এখন নির্বাচন কমিশনের আন্ডারে অনেকগুলো মানে উইং যারা নির্বাচন কমিশনকে সহায়তা করবে, তাদের ওই লিড নিয়ে নেওয়াটাও আসলে, এখানে নির্বাচন কমিশনের নিজস্ব একটা ব্যাপার থাকে। আইনে আছে, কিন্তু আইনটা পরিপালন করানোর যে দক্ষতা বা যে কি বলবো, এটা ইচ্ছা, সেটা মানে সেই জায়গায় আপনি আসলে কি দেখেন? হ্যাঁ, নির্বাচনের প্রক্রিয়া তফসিল ঘোষণার আগে থেকেই এই প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এটা অবশ্যই আমি আশাবাদী, এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের যারা দায়িত্ব পালন করে, সচিবদের নিয়ে বৈঠক করেছেন, বিভিন্ন বাহিনী প্রধানদের নিয়ে বৈঠক করেছেন। ইভেন গতকাল সর্বশেষ মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা করে
এই যে 300 আসনে ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য একটা ব্যবস্থা গ্রহণের জন্য সহযোগিতার জন্য নির্বাচন কমিশন সহযোগিতা চেয়েছে এবং প্রত্যেক মন্ত্রণালয় বিভাগকে নির্বাচন কমিশন সহযোগিতার জন্য নির্বাচন কমিশন চেয়েছেন এবং এই কার্যক্রমে আশা করি সমস্ত, যেহেতু এখন পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং ইন্টারিম গভর্নমেন্টের ইচ্ছা একটা ভালো একটা নির্বাচন হোক এবং তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিকভাবে এটা একটা সাংবিধানিকভাবে তাদের দায়বদ্ধতা আছে এবং সাংবিধানিকভাবে সমস্ত নির্বাহী বিভাগ নির্বাচন কমিশন সহায়তার বিষয়টা উল্লেখ আছে সংবিধানে। সুতরাং নির্বাচন কমিশনকে সবাই সহায়তা করবে এই আশাবাদ আমি রাখি। সঙ্গে রাজনৈতিক দলগুলোরও, যেটা অধ্যাপক নিয়াজউদ্দিন বলেছিলেন বারবার করে, যে রাজনৈতিক দলগুলো যদি, যারা প্লেয়ার তারা যদি আসলে রেফারিকে সহায়তা না করে সেই ম্যাচ সুষ্ঠুভাবে করা খুব কঠিন। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জকরিয়া এবং অধ্যাপক AGM নিয়াজউদ্দিন যুক্ত হবার জন্য আজকে ৭১ সংবাদ যোগে।